হ্যালো স্টুডেন্ট, তোমাদের আমি ন্যায় দর্শন জবে থেকে পড়াচ্ছি। একটা শব্দ বারবার করেই আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি, সেটা হচ্ছে কি ব্যক্তিজ্ঞান। ব্যক্তিজ্ঞান হচ্ছে ন্যায় দর্শন যেহেতু অনুমানকে স্বীকার করে, অর্থাৎ অনুমান প্রমাণ স্বীকার করে, সেই কারণে ব্যক্তিজ্ঞান কিন্তু অনুমানের ভিত্তির উপরে ব্যক্তিজ্ঞানকে স্বীকার করতেই হবে, তাই তো? এটা তো তোমাদের বারবারই বলেছি আমি, যে হেতু আর ব্যক্তিজ্ঞানটা কি, হেতু আর স্বার্থের মধ্যে নিয়ত সহজাত সম্পর্ক। এটাই হচ্ছে ব্যক্তিজ্ঞান, যে হেতু আর স্বার্থকে সবসময় একত্রে অবস্থান করতে হবে, অর্থাৎ কিনা দুটো পাশাপাশি একসাথে থাকবে, তবেই তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক আছে বলে মনে করতে হবে। কিন্তু তাতেও শর্ত ছিল কি, যে কিছু নিয়ম থাকতে হবে, মানে পাশাপাশি দুটো ঘটনা ঘটছে বলেই তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে এমন তো নয়। হ্যাঁ, কিছু কিছু কন্ডিশন রয়েছে, তবেই আমরা কিন্তু তাকে বলতে পারি যে এই দুটো ঘটনার মধ্যে ব্যক্তি সম্পর্ক রয়েছে। সেটা তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম, তাই তো? যে ব্যক্তির লক্ষণ কী, ব্যক্তির লক্ষণের মধ্যেই কিন্তু পড়িয়ে দিয়েছি আমি, যে হেতু আর সাধ্যের মধ্যে কিভাবে নিয়ত সহজাত সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ কিনা দুটো ঘটনা পাশাপাশি থাকলেই যে তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এমন নয়। কিন্তু ব্যক্তির লক্ষণ আমি কী বলেছিলাম, যে দুটো ঘটনা পরপর তো থাকতেই হবে, কিন্তু তাদের সম্পর্ক কী হবে, আনকন্ডিশনাল হবে। অর্থাৎ কিনা শর্ত যদি উপস্থিত থাকে, তাদের মধ্যে কিন্তু ব্যক্তির সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে না। হ্যাঁ, তো আমি তোমাদের ব্যক্তির লক্ষণে বলে দিয়েছি, এবং ব্যক্তির লক্ষণে আরও কিছু নিয়ম ছিল, সেগুলো আমি পড়িয়ে দিয়েছি, তাই তো? আজকে আমি তোমাদের পড়াবো ব্যক্তিজ্ঞান কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। ব্যক্তির লক্ষণ তোমরা পড়েছো, তার মানে বুঝতে পারছো যে ব্যক্তিটা কী হলে তাকে, মানে কী ধরনের কী হলে তাকে ব্যক্তি বলা যায়, মানে কী ধরনের সম্পর্ক যদি থাকে হেতু আর স্বার্থের মধ্যে, তবে তাকে ব্যক্তি বলা হয়। সেটা তোমাদের ব্যক্তির লক্ষণে পড়া হয়ে গেছে, তাই তো? কিন্তু আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ব্যক্তিজ্ঞান কীভাবে প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ ব্যক্তিজ্ঞান তোমরা পড়ে নিয়েছো, ব্যক্তির লক্ষণ পড়ে নিয়েছো, কিন্তু কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেটা আজকে পড়বো, ঠিক আছে? দেখো, ব্যক্তিজ্ঞান সম্পর্কে যখনই আলোচনা করা হচ্ছে, হ্যাঁ, তখনই কিন্তু এটাই স্পষ্ট হয়েছে কি, যে ব্যক্তিজ্ঞান কিন্তু অনুমানের যৌক্তিক ভিত্তি। এটা তো বারবারই বলেছি তোমাদের, তাই তো? যে ব্যক্তিজ্ঞান ছাড়া কোনো অনুমান প্রতিষ্ঠিত হতে পারে না। অর্থাৎ যে কোনো অনুমান করার ক্ষেত্রে আগে আমাদের ব্যক্তিজ্ঞানের প্রয়োজন, অর্থাৎ হেতু আর সাধ্যে নিয়ত সহজাত সম্পর্ক, আমাদের সম্পর্কে জ্ঞান থাকতে, সহজাত সম্পর্ক থাকতে হবে, তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক জানতে হবে, তারপর আমরা কোনো বিষয়ে অনুমান করতে পারি। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে ব্যক্তিজ্ঞান তাহলে কিভাবে লাভ করা যায়, অর্থাৎ কী করে বুঝবো যে আমার সঠিক ব্যক্তিজ্ঞান হলো। এই ব্যক্তিজ্ঞান লাভের জন্য, হ্যাঁ, বা হেতু আর সাধ্যের মধ্যে যে ব্যক্তিজ্ঞান রয়েছে, কীভাবে তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক স্থাপন করা যায়, এই সম্পর্ক স্থাপনের জন্য নৈয়ায়িকরা 6টা পদ্ধতি অনুসরণ করেছেন। অর্থাৎ কিনা এই 6টা পদ্ধতি অনুসরণ করলে আমরা ব্যক্তিজ্ঞান প্রতিষ্ঠা করতে পারি বা ব্যক্তি সম্পর্ক নির্ণয় করতে পারি। প্রথমটা দেখো, প্রথম হচ্ছে অন্যায়। এই যে দেখতে পাচ্ছ অন্যায়, অন্যায় কথা অর্থ কি, মিল। মিল বলতে বোঝায় যে যখন দেখা যায় যে দুটো বিষয় সবসময় একত্রে অবস্থান করছে, হ্যাঁ, তখন বোঝা যায় যে তাদের মধ্যে অন্যায় রয়েছে। অন্যায় মানে মিল, যেহেতু তার মানে একটা থাকলে আরেকটা সাথে থাকবে, এটাই হচ্ছে অন্যায়। হ্যাঁ, যখন দুটো বিষয় আমরা দেখতে পাই যে সবসময় একসাথে রয়েছে, কখনো এদের আলাদা করে দেখা যায় না, তখন বুঝতে হবে এদের মধ্যে ব্যক্তি সম্পর্ক আছে। তার মানে কি, অন্যায় হচ্ছে একটা ওই ব্যক্তি সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে অন্যায় হচ্ছে একটা কী বলবো, একটা বৈশিষ্ট্য, যে এই অন্যায় সম্পর্কের মাধ্যমে আমরা দুটো ঘটনার মধ্যে ব্যক্তি সম্পর্ক স্থাপন করতে পারি। হ্যাঁ, যদি দেখা যায় সবসময় যে দুটো বিষয় পরপর সবসময় অবস্থান করছে, হ্যাঁ, তখন কিন্তু আমরা বলতে পারি যে এদের মধ্যে যখন সবসময় দেখা যাচ্ছে এরা একত্রে অবস্থান করছে, এরকম কোনো দৃষ্টান্ত দেখা যায়নি যে এরা একে অপরের থেকে আলাদা হয়ে রয়েছে, তাহলে বোঝা যায় যে ওদের মধ্যে মিল রয়েছে বা অন্যায় রয়েছে, সুতরাং এদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। দ্বিতীয়ত ব্যতিরেক। ব্যতিরেক কথার অর্থ হচ্ছে দুটো বিষয়ের মধ্যে দুটো ঘটনা এমনভাবে থাকবে যে তারা সবসময় একত্রে অনুপস্থিত থাকবে। দুটো ঘটনা যদি সবসময় দেখা যায় যে একসাথে এরা অনুপস্থিত রয়েছে, তাহলে বুঝতে হবে ওদের মধ্যে ব্যক্তি সম্পর্ক রয়েছে। এরা কখনো আলাদা আলাদা করে অনুপস্থিত থাকবে না, সবসময় একসাথে অনুপস্থিত থাকতে হবে। যেমন দেখো,
যদি অন্যয়ের ক্ষেত্রে বলি যে বলেছি তো যে দুটো বিষয় একসাথে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, ওই যেখানে ধূম সেখানে বন্যি, মানে এমন কোনো জায়গা নেই যে ধূম আছে বন্যি নেই। তার মানে কি, ধূম আর বন্যির মধ্যে একটা অন্যয় হলো, তাই তো, যে ধূম আছে মানেই বন্যি থাকবে, এমন কোনো জায়গা হতে পারে না যে ধূম আছে বন্যি নেই। সুতরাং ধূম আর বন্যির মধ্যে মিল দেখে আমরা যেখানে ধূম সেখানে বন্যি এই ব্যাপ্তি সম্পর্কটা প্রতিষ্ঠা করি। এবার যেখানে ধূম নেই সেখানে বন্যি নেই, এমন কোনো জায়গা হয় না যে যেখানে ধূম নেই সেখানে বন্যি আছে, এমন হয় না। তার যেখানে ধূম থাকে না সেখানে বন্যিও থাকে না। তার মানে এই যে দুটোরই অভাব, অর্থাৎ যেখানে ধূম নেই সেখানে বন্যি নেই, দুটোর একত্র অনুপস্থিতি। দেখতে পাচ্ছ, প্রথমটা আমি কি বলেছিলাম, যেখানে ধূম আছে সেখানে বন্যি আছে, দুটোর একত্র উপস্থিত ছিল, সেটাই ছিল অন্যয়। আর ব্যতিরেক কি, দুটো একসাথে অনুপস্থিত, যেখানে ধূম নেই সেখানে বন্যি নেই, মানে ধূমও নেই বন্যিও নেই, দুটো একসাথে অনুপস্থিত রয়েছে, এটাই হচ্ছে ব্যতিরেক। ঠিক আছে, মানে যেখানে ধূম নেই সেখানে বন্যি নেই। হ্যাঁ, এই ধরনের একটা দৃষ্টান্ত কী হতে পারে, জলাশয়। জলাশয় কখনো ধূমও থাকবে না, বন্যিও থাকবে না, সুতরাং এটা হচ্ছে একটা ব্যতিরেক। এই ব্যতিরেক দৃষ্টান্তের মাধ্যমে কিন্তু আমরা ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। ঠিক আছে, এইবার দেখো পরেরটা, ব্যভিচারাগ্রহ। ব্যভিচারাগ্রহ বলতে বোঝায়, এটাকে আগে সন্ধি করতে হবে, ব্যভিচার যুক্ত অগ্রহ। দেখতে পাচ্ছি আমি সন্ধিটা লিখে নিয়েছি, ব্যভিচার যুক্ত অগ্রহ। ঠিক আছে, ব্যভিচার মানে তো তোমরা জানো, অনেকবারই আমি তোমাদের বলেছি, ব্যভিচার মানে কি, ব্যতিক্রমী দৃষ্টান্ত বা বিরুদ্ধ দৃষ্টান্ত, তাই তো। আর অগ্রহ মানে হচ্ছে অভাব। তাহলে ব্যভিচার আর অগ্রহ এই দুটো মিলে কি হলো, ব্যতিক্রমী দৃষ্টান্তের অভাব, মানে বিরুদ্ধ দৃষ্টান্ত পাওয়া যায় না, এটাই হচ্ছে ব্যভিচারাগ্রহ। সুতরাং ব্যভিচারাগ্রহ কথার অর্থ আমরা কী বলতে পারি, যেখানে কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত দেখা যায় না, এটাই হচ্ছে ব্যভিচারাগ্রহ। যদি মানে আমরা কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত এখানে উপস্থিত করতে পারি, তাহলে কিন্তু সেই দুটো ঘটনার মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা হতে পারে না। যেমন কি, এই যে যেখানে ধূম সেখানে বন্যি, এখানে আমরা যদি কখনো কোনো রকম বিরুদ্ধ দৃষ্টান্ত আনতে পারি, অর্থাৎ কিনা এই যে যেখানে ধূম সেখানে বন্যি, এটাকে আমরা উদাহরণ হিসেবে রান্নাঘর বলতে পারি, তাই তো। যেখানে ধূম নেই সেখানে বন্যি নেই, এটা উদাহরণ হিসাবে তোমাদের কী বললাম, জলাশয়। কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত কি তোমরা বলতে পারো যে যেখানে ধূম আছে সেখানে বন্যি আছে, এটা একটা ব্যতিক্রম দৃষ্টান্ত? হয় না। আবার যেখানে ধূম নেই সেখানে বন্যি নেই, এটারও কোনো ব্যতিক্রম দৃষ্টান্ত হয় না। সুতরাং এই কারণে কিন্তু যেখানে ধূম সেখানে বন্যি, এদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, অর্থাৎ কিনা যে মূল বচনটা আমি বলছি, সেই বচনটার উদাহরণ হিসাবে একটা তো আমি প্রতিস্থাপন করবো, তবে তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এবার এর কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত যদি কেউ দেখাতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ওই ঘটনা দুটোর মধ্যে ব্যক্তি সম্পর্ক আর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। কেমন, এইটাকেই বলা হয় ব্যভিচারাগ্রহ। মানে ব্যক্তি সম্পর্ক যখন প্রতিষ্ঠা করতে হবে, ব্যতিক্রম দৃষ্টান্তগুলো আগে খুঁজতে হবে, যদি দেখা যায় ওদের মধ্যে কোনো ব্যতিক্রম দৃষ্টান্ত উপস্থিত নেই, তবে তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা হতে পারে। 4 নম্বর হলো উপাধি নিরাশ। উপাধি নিরাশ বলতে কী বোঝায়, উপাধি কথার অর্থ কি, শর্ত। হ্যাঁ, তো তোমাদের আগের ক্লাসে যখন ব্যক্তির লক্ষণ আমি পড়িয়েছিলাম, সেখানে উপাধি কথাটা বলেছিলাম যে উপাধি থাকলে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারবে না। উপাধি নিরাশ মানে হচ্ছে শর্ত, উপাধি মানে শর্ত, আর নিরাশ মানে হচ্ছে নিরসন। তাহলে উপাধি নিরাশ বলতে কী বোঝায়, শর্ত নিরসন, মানে শর্তহীন করা। শর্তহীন যদি হয় কোনো সম্পর্ক, দুটো ঘটনার মধ্যে সম্পর্ক শর্তহীন হতে হবে, তাহলে কিন্তু তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা হতে পারে। অর্থাৎ দুটো ঘটনা পরপর রয়েছে, মানে তাদের মধ্যে সহচার সম্পর্ক স্থাপিত হয়ে গেলে এমন হবে না। হ্যাঁ, দুটো ঘটনা এমনভাবে থাকবে যদি দেখা যায় তাদের মধ্যে উপাধি রয়েছে কিনা, উপাধি যদি উপস্থিতি থাকে তাহলে তাদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে না। যদি দেখা যায় যে না, তাদের মধ্যে কোনো উপাধি উপস্থিত নেই, তখন আমরা বলতে পারি যে ওই দুটি ঘটনার মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। যেমন দেখো, এই যে বন্যি আর ধূমের মধ্যে যে সম্পর্কটা, ধরো আমি বললাম যেখানে ধূম সেখানে বন্যি, এটাই তো বলছি বারবার। হ্যাঁ, এবার যদি আমি বলি যে যেখানে বন্যি সেখানে যেখানে বন্যি আর সেখানে ধূম, এই কথাটা যদি বলা হয়, তাহলে কিন্তু এখানে সম্পর্কটা কি হবে,
এই সম্পর্কটার মধ্যে কোনো ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠিত হবে না। কেন কি, এই যে যেখানে বহ্নি সেখানে ধূম, হ্যাঁ, এই ক্ষেত্রে আগুন থাকলেই যে ধূম থাকবে এমন নয়। ধূম থাকলে আগুন থাকতে পারে, ধোঁয়া দেখে আমরা বুঝতে পারি সেখানে আগুন রয়েছে, কিন্তু আগুন থাকলেই যে তার মধ্যে ধোঁয়া থাকবে এমন ব্যাপার নয়। যেমন কি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, তপ্ত লৌহপিণ্ড, মানে গরম লোহা, ওর মধ্যে কিন্তু আগুন থাকে কিন্তু ধোঁয়া থাকে না, তাই তো? তার মানে কি, যেখানে ধূম সেখানে বহ্নি, এটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক থাকলেও যেখানে বহ্নি সেখানে ধূম, এর মধ্যে কিন্তু ব্যাপ্তি সম্পর্ক নাও থাকতে পারে। মানে আগুন থাকলে যে সেখানে ধোঁয়া থাকবে এমন কোনো ব্যাপার নেই এখানে। কারণ কি, এখানে একটা উপাধি রয়েছে, কারণ সেই উপাধিটা কী বলো তো, সেই উপাধিটা হচ্ছে ভিজে কাঠ। যদি ভিজে কাঠে আগুন দেওয়া হয় তাহলেই সেখান থেকে তোমার ধূম নির্গত হয়, না হলে কিন্তু ওই আগুন জ্বললে তার থেকে ধোঁয়া বেরোতে পারে না। তার মানে যে যেখানে বহ্নি সেখানে ধূম, এই ক্ষেত্রটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ কি, এর মধ্যে একটা উপাধি রয়েছে, সেটা হচ্ছে ভিজে কাঠের আর্দ্রতা। ঠিক আছে, এখানে দেখে নাও, বহ্নি আর ধূমের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে উপাধিযুক্ত। কখন? এই উপাধি হচ্ছে ভিজে কাঠ। এই যে ভিজে কাঠ না হলে বহ্নি থাকলেও ধূম থাকে না, ভিজে কাঠের আর্দ্রতা হলো এক্ষেত্রে শর্ত। তাই এই যে যেখানে বহ্নি সেখানে ধূম, ভালো করে দেখো, এটা আমি এতক্ষণ ধরে কী বলছি, যেখানে ধূম সেখানে বহ্নি, আর এখানে কি বললাম আমি, যেখানে বহ্নি সেখানে ধূম। দেখো, আগে বহ্নি তারপরে কিন্তু ধূম, তার মানে যেখানে বহ্নি সেখানে ধূম, এই ক্ষেত্রটা কিন্তু ব্যাপ্তি সম্পর্ক নেই। অর্থাৎ কি না, যেখানে আগুন থাকবে সেখানে সব ক্ষেত্রে ধূম থাকতেই হবে এমন কোনো কথা নেই, আগুন থাকলেও সেখানে ধূম নাও থাকতে পারে। তাই এই সম্পর্কের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে কারণটা কি, এটা হচ্ছে উপাধিযুক্ত। হ্যাঁ, উপাধিযুক্ত, সেটা উপাধিযুক্ত হচ্ছে কি, এখানে ভিজে কাঠ। ভিজে কাঠটা, এই যে কাঠটা ভিজে বলেই কিন্তু যেখানটা আগুন থাকবে সেখানে ধূম থাকতে পারে। ভিজে কাঠ না থাকলে কিন্তু যেখানে আগুন সেখানে ধোঁয়া থাকতে পারে না সব ক্ষেত্রে। তাহলে এখানটা হচ্ছে উপাধিযুক্ত বলে এটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু এই যে এইটা দেখো, যেখানে ধূম সেখানে বহ্নি, এই কথাটা কত আলাদা দেখতে পাচ্ছ তো, যেখানে ধূম সেখানে বহ্নি, এই ক্ষেত্রটা কিন্তু উপাধিমুক্ত, এখানে কোনো উপাধি নেই। অর্থাৎ যেখানে ধোঁয়া থাকে সর্বত্রই সেখানে আগুন থাকে। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই যে ধোঁয়া আছে অথচ আগুন নেই, সেইটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো যে কেন এটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক নেই আর কেন এটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে। এটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক নেই কারণ এটা হচ্ছে উপাধিযুক্ত ভিজে কাঠ। হ্যাঁ, এই দুটো বহ্নি আর ধূম, এই দুটোর মধ্যে হ্যাঁ ভিজে কাঠ উপাধিরূপে রয়েছে, এই জন্য এদের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। আর এটার মধ্যে ধূম আর বহ্নির মধ্যে কোনো উপাধি নেই, সেই জন্য এদের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক বিদ্যমান। কেমন? আচ্ছা, এটা হলো তোমাদের এর পরেরটা দেখো, তর্ক। তাহলে ব্যভিচার গ্রহ হলো। আচ্ছা, এবার তর্ক দেখো। নৈয়ায়িকরা ব্যাপ্তি প্রতিষ্ঠায় তর্কের গুরুত্ব উপলব্ধি করেছেন। মানে তর্ক বলতে কি বোঝায়, যে কোনো যুক্তি দিয়ে বোঝানো, তাই তো? তো এখানে এই যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে তর্কের ভূমিকা রয়েছে। তর্কটা কি বলো তো, তর্ক হচ্ছে একটা অনুমানলব্ধ পদ্ধতি বা আনুমানিক পদ্ধতি, হ্যাঁ, যার সাহায্যে যেটা মূল বিষয় সেটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়। তো এবার চেষ্টাটা কিভাবে করা হয়, একটা বিরুদ্ধ দৃষ্টান্ত দিয়ে। এবার সেই বিরুদ্ধ দৃষ্টান্তটা প্রতিস্থাপন করে যদি দেখা যায় সেই যেটা আসল বচন সেটা মিথ্যা হয়ে গেল, তখন আমাদের ওই বচনটার মধ্যে কোনো ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে না। কিন্তু যদি দেখা যায় যে বিরুদ্ধ দৃষ্টান্তটা সত্যি প্রমাণিত হলো না, মিথ্যা হলো, তার মানে ওই যে মূল বচনটা সেটা সত্যি হয়ে যাবে। এটাই হচ্ছে তর্ক। এখানে আমি লিখেছি, দেখো, এই যে তর্ক হলো এক প্রকার আনুমানিক পদ্ধতি। আনুমানিক পদ্ধতি দেখতে পাচ্ছ। এবার কিভাবে সেটা দেখো, যার সাহায্যে মূল প্রতিপাদ্য বিষয় মানে যে বচনটা আমি বলছি, সেটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে কথাটা আমি বলছি, হ্যাঁ, ওটার যে সিদ্ধান্ত কী হবে, সিদ্ধান্তকে একটা বিরুদ্ধ বচন হিসাবে ধরে নিতে হবে। এই যে এটা একটা বিরুদ্ধ বচন হিসাবে ধরে নিয়ে সেটাকে অসত্য রূপে প্রমাণ করতে হবে, এই বিরুদ্ধ বচনটাকে। হ্যাঁ, অসত্য মানে মিথ্যা। এবার এই যে মূল প্রতিপাদ্য বিষয়, হ্যাঁ, এটাকে তো সবসময় সত্যি বলে হাজির করলে হবে না। এটা যে সত্যি, এটাকে প্রমাণ করার জন্য কি বলতে হবে, এর একটা বিরুদ্ধ দৃষ্টান্ত জোগাড় করতে হবে, করে বলতে হবে যে এটা মিথ্যা হয়েছে। যেমন ধরো, এটা একটা সাধারণ কথাই, হ্যাঁ, যদি আমি বলি রাম ক্লাসে ফার্স্ট হয়েছে, এটা একটা সত্যি বচন। যদি অন্য কেউ বলে যে না, আমি ফার্স্ট হয়নি,
হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে, যে বিরুদ্ধ দৃষ্টান্ত জোগাড় করতে হবে। এবার বিরুদ্ধ দৃষ্টান্ত আমরা কী করে জোগাড় করবো, রামের সার্টিফিকেট রয়েছে, হ্যাঁ, বা রেজাল্টটা রয়েছে, ওটাকে এনে আমরা দেখিয়ে কি বলতে পারবো যে এই হচ্ছে রেজাল্ট, হ্যাঁ দেখো ফার্স্ট হয়েছে, তাই তো। তখন হচ্ছে কি ওই যে বলছে রাম ফার্স্ট হয়নি তার কথাটা ভুল হয়ে গেল, তখন প্রমাণিত হবে কি যে না, রাম সত্যি ফার্স্ট হয়েছে। এটাই হচ্ছে বিরুদ্ধ দৃষ্টান্তটাকে মিথ্যা বলে প্রমাণ করা। অর্থাৎ কিনা যে কথাটা আমি বলছি সেই কথাটাকে যদি অন্য কেউ বলে যে না এটা ভুল, তখন তাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার কথাটাকে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে তর্ক। কেমন? অর্থাৎ আমার কথাটাকে আমি শুধু প্রমাণ করতে পারবো না যে হ্যাঁ আমি সত্যি বলছি, যে আমাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে তাকে আমার মিথ্যা প্রমাণ করতে হবে, তবে আমার সত্যিটা প্রমাণিত হবে। কেমন? এটাই হচ্ছে তর্ক। তাহলে কি দেখা যাচ্ছে, তর্কের গুরুত্ব উপলব্ধি এই কারণেই করেছেন। হ্যাঁ, কারণ এটা ব্যাপ্তি প্রতিষ্ঠা করতে গেলে কি হয়, দুটো ঘটনা সবসময় তো পাশাপাশি অবস্থান করে। এবার তাদের মধ্যে নিয়ত সহজাত সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, আর প্রতিষ্ঠা করতে গেলে তো সবসময় যুক্তিতর্ক দিয়ে সবসময় এই ব্যাপ্তি সম্পর্কটা প্রতিষ্ঠা করতে গেলে সবসময় আর যে কটা তোমাদের দৃষ্টান্ত কথা বললাম, অন্যয় ব্যতিরেক, এগুলো তবু ভুল হয়ে যেতে পারে। বিরুদ্ধ দৃষ্টান্তের আমরা সাহায্য আমরা নাও পেতে পারি, কিন্তু এই যে তর্ক, হ্যাঁ, অর্থাৎ কিনা যে আমাকে ভুল প্রতিপন্ন করার চেষ্টা করছে তাকে যদি আমি তর্কের মাধ্যমে তাকে ভুল প্রমাণিত করে দিতে পারি, তাহলে আমি জিতবো, আমি সত্য হবো, তাই তো। সেটাই হচ্ছে তর্ক। এটাই বলা হচ্ছে যে সিদ্ধান্তগত যে বিরুদ্ধ বচনকে সেটাকে অসত্য রূপে প্রমাণ করতে হবে, করে মূল বাক্যের সত্যতাকে প্রমাণ করা হয়। বুঝতে পারছো? এই যে মূল প্রতিপাদ্য বিষয়, এটা যে সিদ্ধান্ত সেটাকে বিরুদ্ধ বচন একটা আনতে হবে, বিরুদ্ধ বচনটাকে অসত্য রূপে প্রমাণ করতে হবে, করে মূল বাক্যটা সত্যতাকে প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে তর্ক। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো, যেখানে ধূম সেখানে বন্ধু, এটা তো তোমাদের বারবারই বলছি, এটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে। আচ্ছা, মনে করা হলো এই যে যেটা আমাদের এমনি একটা উদাহরণ দিয়ে আমি এক্ষুনি বললাম, এবার এই বচনটা দিয়ে দেখো, যেখানে ধূম সেখানে বন্যি, আমরা জানি তো এটার মধ্যে ব্যাপ্তি সম্পর্ক রয়েছে, তবুও আমরা দেখাতে হবে কীভাবে ব্যাপ্তি সম্পর্কটা আমরা প্রমাণ করেছি। মনে করা হলো এটা মিথ্যা, ধরে নিলাম কি এটা তো মূল বচন, তোমাদের কি বলেছি, মূল বচনটাকে আমাদের আগে মিথ্যা প্রমাণ করে নিতে হবে, তাই তো। মনে করলাম হ্যাঁ এটা 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 তো আমরা নিজেরাই জানি যে এটা ব্যাপ্তি এর মধ্যে রয়েছে, হ্যাঁ, কিন্তু কি তর্কের খাতিরে এটাকে ধরে নিলাম হ্যাঁ এটা মনে করা হলো এটা একটা মিথ্যা বচন, মনে করে নেওয়া হলো। তাহলে কি এর বিরুদ্ধ বচন কি হবে, কোনো ধূমযুক্ত স্থান নয় বহ্নিযুক্ত, এটাই তো হবে। যে আমি এখানে বলছি যে সব ধূমযুক্ত স্থানই হচ্ছে বহ্নিযুক্ত স্থান, মানে এমন কোনো স্থান নেই যেখানে ধূম আছে বহ্নি নেই, কিংবা ধূম নেই বহ্নি আছে, এরকম কোনো জায়গা আমি স্বীকার করিনি, তাই তো। সব জায়গায় ধূম আছে বহ্নি আছে। এবার এটাকে আমার মিথ্যা প্রমাণ করতে হবে যে হ্যাঁ এটা মিথ্যা। তাহলে সত্যি বচন কোনটা হবে, যে কোনো ধূমযুক্ত স্থান নয় বহ্নিযুক্ত, মানে এমনও অনেক ধূমযুক্ত স্থান আছে যেখানে কিনা বহ্নি নেই, এটাই হবে, তাই তো। তাহলে এটাকে সত্য হতে হবে। কিন্তু এই ঘটনা আমাদের অভিজ্ঞতার পরিপন্থী, আমরা কখনো এমন দেখিনি যে কোথাও ধূম রয়েছে বহ্নি নেই, তাহলে এটা আমাদের অভিজ্ঞতার পরিপন্থী, মানে আমরা কখনো এরকম কোনো ঘটনা দেখিনি যে যেখানে এমন কোনো জায়গা ধূম রয়েছে অথচ বহ্নি নেই। তোমরা ব্যতিরেকেই পড়লে যে যেখানে দুটো ঘটনার অনুপস্থিতি, যেখানে ধূম নেই সেখানে বহ্নি নেই, ব্যতিরেকে তোমরা এই দৃষ্টান্তটা পেয়েছো, তাই তো। তাহলে এটা আমরা কখনো কেউ দেখিনি, সুতরাং কি হলো, এই বচনটা যেটা মিথ্যা হয়ে গেল, অর্থাৎ কিনা এই যে বিরুদ্ধ দৃষ্টান্তটা এটা মিথ্যা। তাহলে এই বিরুদ্ধ দৃষ্টান্তটা যদি মিথ্যা হয় তাহলে কী হবে, মূল বচনটা কি হয়ে গেল, সত্যি হয়ে গেল। ঠিক আছে, যেহেতু আমাদের অভিজ্ঞতার পরিপন্থী হিসাবে একটা বিরুদ্ধ বচনকে আনা হয়েছে, সুতরাং আমাদের এই মূল বচন সেটা সত্যি হয়ে গেল। আর এই ন্যায় দর্শনে ব্যক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তর্ক একটা পরোক্ষ পদ্ধতি হিসাবে কাজ করে। পরোক্ষ পদ্ধতি হলেও এটার কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে, কেমন। এই যে কেউ যদি বলে দেয় যে না এদের দুজনের মধ্যে সহজাত সম্পর্ক নেই, হ্যাঁ, তখন কিন্তু আমাদের প্রমাণ করার রাস্তা এই তর্কই। যে তর্কের মাধ্যমে আমরা দুটো বিষয়ের মধ্যে সহজাত সম্পর্ক স্থাপন করতে পারি, কেমন। তাহলে এই যে তোমরা 6টা পদ্ধতি, এখন আমি একটা বলিনি, হ্যাঁ, যে কটা পদ্ধতি ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পড়িয়েছি এর মধ্যে তর্ক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই জন্য তর্ককে আলাদা করে পরোক্ষ পদ্ধতি বলা হয়। ঠিক আছে, এবার দেখো সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ তোমরা আগেও পড়েছো, তাই তো, অলৌকিক সন্নিকর্ষ অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে সেই সামান্য প্রত্যক্ষটাই হচ্ছে এটা। হ্যাঁ, অর্থাৎ কিনা ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের আগে কি দরকার, যে
সব জায়গায় যেখানে ধূম সেখানে বন্যি, এটার দুটোর মধ্যে তো আমাদের ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এবার আমরা কি সর্বত্র দেখেছি যেখানে ধূম সেখানে বন্যি? দেখিনি। আমরা ধূমের মধ্যে ধূমত্ব প্রত্যক্ষ করেছি আর বন্যির মধ্যে বন্যিত্ব প্রত্যক্ষ করেছি। এবার আমরা কি এর থেকে জ্ঞান লাভ করেছি? সমস্ত ধূমত্বযুক্ত স্থান হচ্ছে বন্যিত্বযুক্ত। এটাই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। হ্যাঁ, এবার এই যে ব্যাপ্তিজ্ঞানের সমস্ত রকম যে সন্দেহ, এটা দূর করার জন্য নৈয়ায়িকরা সামান্য লক্ষণ প্রত্যক্ষে সাহায্য নিয়েছে। এখানে দেখে নাও, ব্যাপ্তিজ্ঞানের ক্ষেত্রে যে সমস্ত রকম সন্দেহ, হ্যাঁ, এটা দূর করার জন্য নৈয়ায়িকরা সামান্য লক্ষণ প্রত্যক্ষে সাহায্য নিয়েছেন। এটা হচ্ছে ব্যাপ্তি প্রতিষ্ঠার সর্বশেষ পর্যায়। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা ধূম আর বন্যি প্রত্যক্ষ করি তখন ধূমের এই যে সামান্য ধর্ম ধূমত্ব আর বন্যির সামান্য ধর্ম বন্যিত্ব, এই দুটো প্রত্যক্ষ করি, তাই তো? এই যে ধূমত্ব হচ্ছে সামান্য ধর্ম ধূমের আর বন্যির সামান্য ধর্ম বন্যিত্ব। কেমন? আচ্ছা, এই যে ধূমত্ব আর বন্যিত্বের যে অলৌকিক প্রত্যক্ষের মাধ্যমে আমাদের সমস্ত ধূম আর বন্যির জ্ঞান হয়। হ্যাঁ, তুমি অলৌকিক প্রত্যক্ষ যে সামান্য লক্ষণ প্রত্যক্ষ পেয়েছো, ওটা কি অলৌকিক প্রত্যক্ষ? সবকটাই তো কি, হ্যাঁ, যেগুলো আমাদের ডাইরেক্টলি প্রত্যক্ষ হয় না, তাই তো? আমাদের ইনডাইরেক্টলি প্রত্যক্ষ হয় এবং তার মাধ্যমে জ্ঞান লাভ করি। সামান্য লক্ষণ প্রত্যক্ষ তাই এই যে আমাদের সামান্য ধর্মের জ্ঞান হলো ধূমত্ব আর বন্যিত্ব, তার মধ্যে দিয়ে আমাদের জ্ঞান হয়ে গেল কি, যে সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান। মানে ধূমত্বযুক্ত বস্তু বহ্নিত্বযুক্ত। এই সামান্য ধর্মের জ্ঞানটা আমাদের রয়েছে বলে, বা সামান্য লক্ষণের জ্ঞানটা রয়েছে বলে কিন্তু আমাদের ব্যাপ্তি জ্ঞান এটা হয়েছে যে সকল ধূমবান বস্তুই হয় বহ্নিমান। এই যে এটা আমরা এই সামান্য লক্ষণ প্রত্যক্ষের মাধ্যমে পেয়ে থাকি। তাহলে এই যে আমাদের ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কটা আমাদের অধ্যায় রয়েছে? 6টা, তাই তো? একটা প্রথম হচ্ছে অন্বয়, দ্বিতীয় ব্যতিরেক, তারপর ব্যভিচারাগ্রহ, তারপর উপাধি নিরাশ, তারপর তর্ক, তারপর হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এই 6টা। এই 6টার ক্ষেত্রে এই 6টা যদি আমরা পদ্ধতি অনুসরণ করি তাহলে আমাদের ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা সম্ভব। ঠিক আছে। তাহলে ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা কীভাবে হতে পারে, এটা একটা কিন্তু 6 নম্বরের প্রশ্ন আসে। এর সাথে সাথে হয়তো ব্যাপ্তির লক্ষণ আসতে পারে, ব্যাপ্তির কাকে বলে আসতে পারে, বা এটা 4এও দিতে পারে। 4+4 এরকম প্রশ্ন আসলে এটা পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। কেমন? যে ব্যাপ্তি কীভাবে প্রতিষ্ঠা হতে পারে। তাহলে এই 6টা পদ্ধতি তোমাদের বলতে হবে। ঠিক আছে। এবার দেখো ছোট্ট একটা টপিক, পরামর্শ। এটা তোমাদের কিন্তু ব্যাপ্তিজ্ঞানের মধ্যে নয়। পরামর্শ বলতে বোঝায় যে তোমাদের ব্যাপ্তিজ্ঞানের মধ্যে তোমাদের পরামর্শ, পক্ষধর্মতা, অনেক কিছু অনুমান, ব্যাপ্তিজ্ঞান, পরামর্শ, পক্ষধর্মতা অনেক কিছু পেয়েছো, তাই তো? অনুমানের ক্ষেত্রে, অনুমান প্রমাণের ক্ষেত্রে এইটা হচ্ছে সেই পরামর্শ। পরামর্শ হচ্ছে অন্নং ভট্টের মতে ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানই হচ্ছে পরামর্শ। এটা হচ্ছে অন্নং ভট্টের মত। ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানই হচ্ছে পরামর্শ। ব্যক্তি বিশিষ্ট হতে হবে, পক্ষধর্মতা জ্ঞান হতে হবে, তবে সেটা পরামর্শ হবে। কেমন? এবার পরামর্শ কি? এক ধরনের বিশেষ একটা জ্ঞান। হ্যাঁ, সেটা কীরকম? আগে আমাদের পক্ষধর্মতা জানতে হবে, কারণ ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান হচ্ছে পরামর্শ। তাহলে আমরা ব্যক্তিটা তো জানি, পক্ষধর্মতাটাকে আমাদের জানতে হবে, দুটো যুক্ত করে হয় পরামর্শ, তাই তো? পক্ষধর্মতা জ্ঞান বলতে কী বোঝায়? পক্ষধর্মতা জ্ঞান বলতে বোঝায় পক্ষে বিদ্যমান এর নিশ্চিত একটা জ্ঞান। হ্যাঁ, যে পক্ষে বর্তমান রয়েছে তার একটা নিশ্চয়, মানে আমাদের কনফিডেন্টলি বলতে হবে যে পক্ষে ওই ঘটনাটা রয়েছে। পক্ষে যদি বর্তমান থাকে, এরকম আমাদের যদি নিশ্চিত জ্ঞান থাকে, তাহলে হবে সেটা পক্ষধর্মতা জ্ঞান। তার মানে পরামর্শ বলতে কি বোঝায়? যে সেই জ্ঞানটা ব্যক্তি বিশিষ্ট হতে হবে এবং সেটা পক্ষধর্মতার জ্ঞান হতে হবে। মানে এই ধূম আর বহ্নির উদাহরণ দিয়ে, যেটা তোমাদের পর্বতে আমি বহ্নির উপস্থিতি যে অনুমানটা করেছিলাম, সেটাই দেখো যে যেখানে ধূম সেখানে বহ্নি, এটার একটা ব্যক্তি সম্পর্ক। তারপর পক্ষে একটা ঘটনার কথা বর্তমান, পক্ষে যে একটা ঘটনা বর্তমান রয়েছে তার নিশ্চিত করতে হবে। সেটা কি? পর্বতে আমি ধূম দেখতে পাচ্ছি, এটা আমি নিশ্চিত। হ্যাঁ, কিন্তু পর্বতে বহ্নি দেখতে পাচ্ছি, এটা কিন্তু নিশ্চিত নয়। হ্যাঁ, ওটা অনুমান, তাই তো? তাহলে পর্বতে যে আমি ধূম দেখতে পাচ্ছি এটা নিশ্চিত জ্ঞান, এটাই হচ্ছে পক্ষধর্মতা জ্ঞান। ঠিক আছে। তাহলে কি আমাদের ব্যক্তি জ্ঞান থাকতে হবে, ব্যক্তি বিশিষ্ট জ্ঞান থাকতে হবে, তাতে পক্ষধর্মতার জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, তারপরে কোনো অনুমান সাধ্যের দ্বারা ব্যক্তি বিশিষ্ট হতে হবে। হ্যাঁ, আর ব্যক্তি বিশিষ্ট যে হেতুটা আছে সেই হেতুটা
অনুমানের পক্ষে আছে প্রমাণ করতে হবে। ভালো করে দেখো, ব্যাপ্তি বিশিষ্ট হতে হবে কোনো জ্ঞান। হ্যাঁ, তাতে কি হবে, পক্ষধর্মতার জ্ঞান থাকতে হবে, মানে পক্ষে কোনো বস্তু কোনো ঘটনার উপস্থিত আছে এটা নিশ্চিত থাকতে হবে। তারপর কি হবে, যে সাধ্যটা আমাদের প্রমাণ করতে চেষ্টা করছি সেটা ব্যাপ্তি বিশিষ্ট যে হেতুটা, হ্যাঁ সেই হেতুটার মাধ্যমে আমরা সাধ্যের উপস্থিতি অনুমান করার চেষ্টা করি, আর সেই অনুমানটাই পক্ষে থাকবে। সেই হেতু মানে যে হেতুটা আমরা অনুমান করব সেটা অনুমানের পক্ষে থাকবে। উদাহরণটা দেখে নাও। তার মানে পক্ষধর্মতাটা কি, আগে দেখুন ভালো করে দেখো। পক্ষধর্মতা হচ্ছে পক্ষে বর্তমানে নিশ্চয়, আর ব্যাপ্তি হচ্ছে কি হেতু আর সাধ্যের সহজাত নিয়ম। এই দুটো তোমরা বুঝতে পারলে। আর পরামর্শ হচ্ছে কি ব্যাপ্তি জ্ঞানও হতে হবে, পক্ষধর্মতা জ্ঞানও থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই যে উদাহরণটা, যেখানে ধূম সেখানে বন্যী, হ্যাঁ তাহলে এটা কি, যেখানে ধূম সেখানে বন্যী, এদের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক আছে, তাই তো? তাহলে এটা একটা ব্যাপ্তি জ্ঞান। আচ্ছা, এবার আমরা কি জানি, পক্ষধর্মতা জ্ঞান বলতে কি বোঝায়, যে পক্ষে একটা ঘটনা নিশ্চয়তা রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি পর্বতে ধূম আছে, এটা নিশ্চয়, ধূমটা তো দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটা তো কনফিডেন্টলি বলতেই পারি যে পর্বতে ধূম রয়েছে, তাই তো? তাহলে এটা পক্ষধর্মতা জ্ঞান। তার এবার ব্যক্তিযুক্ত পক্ষধর্মতা মিলে হয় কি পরামর্শ। হ্যাঁ, এবার এই যে আমি এখানে বলছি যেখানে ধূম সেখানে বন্যী, পর্বতে ধূম দেখতে পাচ্ছি, তাহলে আমি কি সিদ্ধান্তে আসবো, যে পর্বতে বন্যী আছে, এটাই হচ্ছে পরামর্শ। তার মানে অনুমানে যে সিদ্ধান্তে যেটা আমরা আসি সেটাই হচ্ছে পরামর্শ জ্ঞান। কেমন? তার মানে আমরা আগে ব্যাপ্তি জ্ঞানটাকে আমরা মনে করব, তারপরে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অর্থাৎ কিনা যেটা একদম সরাসরি দেখতে পাচ্ছি অর্থাৎ কিনা সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, সেটা পক্ষধর্মতা জ্ঞান। আর যেটা আমরা শেষ পর্যন্ত অনুমানটা করি সেটা হচ্ছে পরামর্শ। ঠিক আছে, এই হচ্ছে পরামর্শ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম। কেমন? আজকে এটুকুই থাক।